নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন প্রফুল্ল রায়ের লেখা একটি ছোট্ট গল্প, ওরা দুজন। একটা সিনেমা ম্যাগাজিনে কালকের মধ্যেই গল্প লিখে দিতে হবে। দিচ্ছি দেব করে সম্পাদককে অনেক দিন ঘুরিয়েছেন সোমনাথ। এখন আর লেখাটা না দিলেই নয়। গল্পটা আগাগোড়াই ভাবাই আছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর প্যাড আর কলম নিয়ে বসেও গেছেন সোমনাথ। শুরু করতে যাবে, পাশের ঘরে ফোন বেজে উঠল। ফোনটা বাজতে থাকুক, তার আগে সোমনাথ সম্বন্ধে কিছু বলে নেওয়া যাক। সোমনাথ পুরো নাম সোমনাথ সেন, একজন নামকরা লেখক। বয়স 42-43। এরই মধ্যে 30-32খানা উপন্যাস লিখেছেন। গল্পগ্রন্থের সংখ্যাও কম নয়, 10-12টার মতো। সমাজ সচেতন শিল্পী হিসেবে তাঁর খ্যাতি, প্রতিষ্ঠা এবং মর্যাদা। সোমনাথ যথেষ্ট জনপ্রিয়। তার নতুন লেখার জন্যে পাঠক উৎসুক হয়ে থাকে। চাকরি বাকরি করেন না, লেখা থেকে সোমনাথের প্রচুর আয়। তাছাড়া কিছুদিন ধরে সিনেমার জন্য তার গল্প বিক্রিও হচ্ছে। সেসব গল্পের চিত্ররূপ বেশ ভালোই চলেছে। ফলে সিনেমাওয়ালাদের কাছে সোমনাথের লেখার চাহিদা বেড়েছে এবং স্বাভাবিকভাবে তিনিও সিনেমা সম্বন্ধে ইদানিং আকর্ষণ বোধ করছেন। কোনো বাজে নেশা নেই সোমনাথের। মাঝে মধ্যে অবশ্য এক-আধটা সিগারেট খান, তবে 2 ঘন্টা পর পর চা না হলে চলে না। সোমনাথ বিবাহিত। স্ত্রী জয়তীর বয়স 35-36। গোল গাল, আদুরে ধরনের মেয়ে। ছেলেপুলে হয়নি, তাই ঝঞ্ঝাটও নেই। রান্নাবান্না কাজকর্মের জন্য 2টো লোক আছে। অতএব জয়তীর হাতে প্রচুর সময় কাটাবার জন্য প্রায় সে সিনেমায় যায়। দাম্পত্য জীবন ওদের বেশ সুখের, অন্তত সোমনাথের তাই ধারণা। বছর 7-8 আগে ভালোবেসে ওদের বিয়ে হয়েছিল। তার একটা লেখা পড়ে মুগ্ধ হয়ে জয়তী ফোন করেছিল। সেই সূত্রেই আলাপ, ক্রমশ প্রেম, অবশেষে বিয়ে। সোমনাথ মনে করেন তাদের বিবাহপূর্ব ভালোবাসা এখনও অটুট আছে। প্রায় স্ত্রীকে বলেন, আমার মতো একনিষ্ঠ স্বামী তুমি আর একটিও দেখাতে পারবে না। তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাই না পর্যন্ত। শুনে সুন্দর বিবাহভঙ্গি করে জয়তী চোখ কুঁচকে ঠোঁট টিপে বলে, তাই নাকি? সবে তো 42 পার হলো। ফাঁদে পড়বার মতো এখনো যথেষ্ট সময় আছে। জয়তীর গালে আলতো করে টোকা মেরে দিয়ে সোমনাথ বলেন, আমাকে আটকাবার মতো ফাঁদ এখনো তৈরি হয়নি। তোমা বই আর কিছু জানি নে সখী। জয়তী হেসে হেসে বলে, দেখা যাক। এবার পাশের ঘরে ফোনটার দিকে মনোযোগ দেওয়া যেতে পারে। সেটা বেজেই যাচ্ছে। জয়তী বাড়ি নেই যে ফোনটা ধরবে। খেয়ে দেই পাড়ার একগাদা মেয়ে জুটিয়ে সে সিনেমা না কোথায় যেন গেছে। লেখায় বাধা পড়ায় সোমনাথ বিরক্ত, তবু উঠতে হলো। পাশের ঘরে এসে ফোনটা তুলে বললেন, হ্যালো। ওধার থেকে একটা মেয়ে গলা ভেসে এলো। এটা কি সোমনাথ সেনের বাড়ি? হ্যাঁ, কি দরকার বলুন। মেয়ে না মহিলা কে জানে, কণ্ঠস্বর শুনে তো বয়স বুঝবার উপায় নেই। জানালো সোমনাথ সেনের সঙ্গে সে কথা বলতে চায়। সোমনাথ বললেন, আমি সোমনাথ। মেয়েটি এবার উচ্ছ্বসিত হয়ে উঠল। আপনি? কি সৌভাগ্য। আমার নাম মনিকা। আমি আপনার একজন ভক্ত পাঠিকা। প্রথমে লক্ষ্য করেননি সোমনাথ, এবার মনে হলো মহিলার স্বরটা ধরা ধরা, হয়তো গলায় ঠান্ডা ঠান্ডা লেগেছে। যাই হোক, সোমনাথের খুব ভালো লাগলো। প্রায় তিনি পাঠক পাঠিকাদের চিঠি পান, কচিত কখনো 2-1জন তাকে ফোনও করে। তবে জয়তী ছাড়া আর কোনো মেয়ে তাকে ফোন করেছে কিনা মনে করতে পারলেন না। সোমনাথ আগ্রহের সুরে বললেন, ভক্ত টক্ত বললে বিব্রত হব। আমার লেখা আপনার ভালো লাগে জেনে খুব আনন্দ হলো।
সোমনাথের কোন কোন ছোট গল্প এবং উপন্যাস পড়ে মুগ্ধ হয়েছে তার লম্বা একটা তালিকা দিল মনিকা। আপনি যে এত যত্ন করে আমার লেখা পড়েছেন সেজন্য ধন্যবাদ। আপনি যদি রাগ না করেন এবার একটা কথা বলবো। রাগ করব কেন, আপনি বলুন। আপনার আগের লেখা আমাকে যেভাবে নাড়া দিত এখনকার লেখাগুলো সেভাবে ধাক্কা দেয় না। 2 বছর ধরে আপনি কিন্তু ভীষণ ফাঁকি দিচ্ছেন। সোমনাথের মনে পড়ে গেল একটু আগে মনিকা তাঁর যেসব লেখার কথা বলছিল সে তালিকায় এখনকার কোনো গল্প উপন্যাসের নাম ছিল না। বিমূঢ়ের মতো তিনি বললেন, ফাঁকি দিচ্ছি? আমার তো তাই মনে হয়। আগে আপনার লেখায় সামাজিক সমস্যা দেখা যেত, আজকের জীবনের নানা রকম জটিলতা লক্ষ্য করতাম, কিন্তু আপনার গল্প সিনেমা টিনেমা হবার পর সেসব কিছুই দেখা যাচ্ছে না। চিত্রজগতের নাম করা নায়ক নায়িকাদের নাম করে সে বলল, আজকাল আপনি ওদের মুখ ভেবে গল্প লেখেন, যেমন যেমন চরিত্র ওদের মানায় তেমন তেমন চরিত্র তৈরি করে দেন। সোমনাথ চমকে উঠলেন, ভেতরে ভেতরে খানিকটা অসন্তুষ্ট। নীরস গলায় বললেন, আপনি ভুল করেছেন। আমার এখনকার লেখাগুলো হয়তো ভালো করে পড়েননি। বলেছিলেন রাগ করবেন না, কিন্তু রাগ করছেন। আপনার লেখা আমি যত্ন করেই পড়ি। সে যাক, আমার একান্ত অনুরোধ আপনি আবার আগের মতো লিখুন। সিনেমার জন্য ছক্কাটা গল্প না, আপনার লেখায় জীবনের ছবি ফুটুক। আচ্ছা, নমস্কার। টেলিফোনটা নামিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন সোমনাথ। মনিকা যা বলল তা কি ঠিক? আজকাল ফিল্ম স্টারদের চেহারা ভেবেই কি তিনি লিখছেন? আচমকা মনে পড়ল 2-1টা পত্রপত্রিকাতেও তাঁর সম্বন্ধে এইরকম কী সব লিখেছে। খবর পেয়েছেন তরুণ লেখকরা তাঁর সাম্প্রতিক লেখাগুলো পড়ে নাকি খুশি না। তবে এখনো পর্যন্ত কোনো পাঠক বা পাঠিকা মনিকার মতো এরকম সরাসরি অভিযোগ করেনি। কিন্তু সত্যি সত্যি যদি তাঁর লেখায় চরিত্রগুলোর সঙ্গে চিত্রতারকাদের মিল খুঁজে পাওয়া যায়, সোমনাথ কি করতে পারেন? যুক্তিটা নিজের কাছেই খুব জোরালো মনে হলো না। লেখক হিসেবে তিনি কি ফুরিয়ে যাচ্ছেন? একটা ঘুণ পোকা তার বুকের ভেতর কুরকুর করে শিরা কাটতে লাগলো। দিন 15 বাদে আবার ফোন করল মনিকা। সে বলল, সেদিন আপনাকে কী সব বলেছি, আমার ধৃষ্টতা ক্ষমা করবেন। মনিকার স্বর আজও ধরা, হয়তো গলায় কোনো দোষ আছে। এতদিন ঠান্ডা লেগে থাকার কথা নয়। সোমনাথ বললেন, ধৃষ্টতা কিছুই করেননি। আমার লেখা পড়ে আপনার যা মনে হয়েছে তাই বলেছেন। ভালো মন্দ মন্তব্য করবার অধিকার পাঠক পাঠিকার নিশ্চয়ই আছে। একটা কথা বলতে চাই। মনিকা কি বলবে কে জানে, তবু হেসে সোমনাথ বললেন, অবশ্যই। এটা তো জানুয়ারি মাস, নিশ্চয়ই এখন থেকে বৈশাখ সংখ্যাগুলোর জন্য লেখা শুরু করে দিয়েছেন। আপনার মতো জনপ্রিয় লেখককে তো প্রচুর লিখতে হয়। শুরু করিনি, তবে করব ভাবছি। আমার ইচ্ছা একটা অন্তত চমকে দেবার মতো লেখা লিখুন। সোমনাথ বললেন, আপনার কথা আমার মনে থাকবে। এবার বৈশাখের বিশেষ সংখ্যাগুলোতে 3টে উপন্যাস, 4টে গল্প লিখবেন বলে কথা দিয়েছেন সোমনাথ। কিন্তু লিখতে বসে মনে হতে লাগলো যে লেখাটাই মাথায় আসছে সেটাই সিনেমার গল্পের মতো ছক্কাটা আর সাজানো। অনুভব করলেন অদৃশ্যে বসে একটি পাঠিকা অনিমেষে তার দিকে তাকিয়ে আছে। সোমনাথের লেখক জীবনে এরকম অভিজ্ঞতা আর কখনো হয়নি। তিনি অত্যন্ত অস্থির হয়ে উঠলেন। জানুয়ারি মাস গেল, ফেব্রুয়ারিও গেল, কিন্তু কাগজে একটি আঁচড়ও কাটতে পারলেন না সোমনাথ। পত্রিকাগুলো থেকে তাগাদার পর তাগাদা আসছে। শেষ পর্যন্ত মার্চের মাঝামাঝি একটি মাত্র ছোট উপন্যাসে লিখতে পারলেন তিনি।
লেখাটা বেরোবার সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেল। তরুণ লেখকদের কেউ কেউ এসে বলে গেল, দারুণ লিখেছেন দাদা। দু একটা পত্রিকায় লিখল, লেখাটা জীবনের গভীর থেকে উঠে এসেছে। অনেক দিন পর সোমনাথ সেন ভালো লিখলেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যার মন্তব্যের জন্য সোমনাথ উন্মুখ হয়ে বসে আছে, সে ফোন করল না। মনিকার ফোন নাম্বার বা ঠিকানাও জানেন না যে যোগাযোগ করবেন। শেষ পর্যন্ত লেখাটা বেরোনোর প্রায় মাসখানেক বাদে মনিকার ফোন এলো। জয়তী বাড়ি নেই, 4-5 দিন আগে যোধপুর পার্কে বাপের বাড়ি গেছে। মনিকা বলল, আমার অভিনন্দন নিন। বৈশাখ মাসের লেখাটার উল্লেখ করে বলল, এতদিন পর আসল সোমনাথ সেনকে আমরা ফিরে পেলাম। কৃতজ্ঞ সুরে সোমনাথ বললেন, এ লেখা আপনার জন্যই সম্ভব হয়েছে। আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি আপনি প্রেরণা না দিলে কিছুতেই আমি এই উপন্যাস লিখতে পারতাম না। কি যে বলেন, আমি সামান্য এক পাঠিকা। সামান্য কি অসামান্য সে আমি জানি। যদি সাহস দেন একটা কথা বলি। সাহস দিলাম। আপনার সঙ্গে দেখা হওয়া কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব। কবে? আপনার তেমন কোনো কাজ না থাকলে আজই। আমার কোনো কাজ নেই। চৌরঙ্গীর একটা রেস্তোরাঁর নাম করে সোমনাথ বললেন, ওখানে আসুন না, বিকেল 5টার সময়। ঢুকেই বাঁধারে যে কেবিনটা, সেখানে থাকবেন। এই রেস্তোরাঁটা সোমনাথের খুবই প্রিয়। মনিকা বলল, আচ্ছা। 5টার সময় নির্দিষ্ট কেবিনে পা দিয়েই চমকে উঠলেন সোমনাথ। জয়তী বসে আছে। তাকে দেখেই হেসে জয়তী বলল, আসুন সোমনাথবাবু, আসুন। কি সৌভাগ্য, আপনার দেখা পেলাম। তুমি এখানে? বারে, তুমি তো ফোনে আমাকে এখানে আসতে বললে। সোমনাথ হকচকিয়ে গেলেন। স্বামীর মুখটা দেখতে দেখতে চাপা গলায় জয়তী বলল, আমি মনিকা। তুমি মনিকা? খুব হতাশ হলে তো। তুমি মনিকার নাম করে ফোন করতে? ইয়েস স্যার, দেখছিলাম তোমার দৌড় কত দূর। অন্য মেয়ের নাম শুনতেই কেমন অ্যাপয়েন্টমেন্ট করে সুরসুর করে এখানে হাজির হয়েছে। তবে যে বলেছিলে আমাকে ছাড়া আর কিছুই জানো না। বিশ্বাস করো, আমি শুধু কৃতজ্ঞতাই জানাতে এসেছিলাম, আর কোনো উদ্দেশ্য ছিল না। তুমি আমাকে বাঁচিয়েছো জয়তী। টাকা পয়সা আর সিনেমার মোহ আমার লেখা নষ্ট করে দিচ্ছিল। তুমি আমাকে সেখান থেকে ফিরিয়ে এনেছো। সোমনাথের দিকে কয়েক পলক তাকিয়ে থাকলো জয়তী। তারপর বলল, খুব হয়েছে, এখন বয়টাকে ডেকে কিছু আনতে বলো, দারুণ খিদে পেয়েছে। বলতে বলতে আস্তে করে স্বামীর নাকটা টিপে দিল। ওরা দুজন গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন। তা যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।